আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় শেখ হাসিনা ফিরবেন নাকি আনা হবে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বিএনপি নেতা রাশেদ খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকটি বিষয় নিয়ে দেশে এখন জোর আলোচনা। একটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, শিশু নির্যাতন ধর্ষণের ঘটনা নিয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন, খুব কড়া বক্তব্য তিনি রেখেছেন। এর পাশাপাশি রাজনৈতিক বিতর্ক আমরা দেখছি গত কয়েকদিন ধরে আছে। আমি শুরুতেই তারেক রহমানের কাছে আসতে চাই। শেখ হাসিনা ফিরবেন নাকি আনা হবে, এই বিষয়টিকে আসলে আপনি কীভাবে দেখছেন? তিনি কি ফিরবেন না আনা হবে? আমার মনে হয় শেখ হাসিনা ফেরার মতো অবস্থা নাই। বাস্তবতা গলাবাজি দেওয়া হয় না। এবং এটা কখনো যদি এরকম হয়, জনগণ ব্যাপকভাবে আওয়ামী লীগ এবং জনগণ একসাথে কোনো একটা ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয় এবং সেই সময় চাহিদা সৃষ্টি হয় শেখ হাসিনা আসার, তখন কেবলমাত্র শেখ হাসিনা আসার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু রাজনৈতিক লড়াইয়ের জন্য, আন্দোলনের লড়াইয়ের জন্য অথবা বিচার ফেস করার জন্য কখনোই আসবে না। এবং বাংলাদেশের রাজ পরিবারের যারা সদস্য, তারা কখনোই বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে চান না। চূড়ান্ত বিজয় ছাড়া কেউই আইনের মুখোমুখি আসতে চান না। এটাই হলো বাস্তবতা। শেখ হাসিনা আসবে না। তাহলে যেসব কথাবার্তা শুনছি, গুঞ্জন শুনছি, ভারতও শেখ হাসিনাকে দেবে না, বা এটা তো আটক অবস্থায় আনা অসম্ভব। আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন যে তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে। না, এটা আসবে না, আনবে না। এটা যদি আনে তাহলে সমস্যা কোথায়? ভারতের প্রতি বন্ধুত্ব রাখা বা আনুগত্য রাখা যে সকল রাজনৈতিক কর্মী আছে, শেখ হাসিনা চলে গেলেও তার ভারতের অনুগত অনেক প্রতিনিধি বাংলাদেশে রয়ে গেছে। সেই প্রতিনিধিরা, সেই প্রতিনিধিদের কোনো এক প্রতিনিধির প্রতি ভারত যদি তাদের বন্ধুসুলভ আচরণ বন্ধ করে দেয়, তাহলে দেশে থাকা যে ভারতীয় এজেন্টরা আছে, সেই এজেন্টরা ভারতের প্রতি আস্থা হারাবে। সেই ভারতীয় দেশে থাকা ভারতীয় এজেন্টরা কারা? সেই এজেন্টরা কারা? এখন তো বিভিন্ন জনকে ভারতের দালাল বলে। যেমন জামাতের নায়েবে আমির তাহিরকে সরাসরি ভারতের দালাল বলছে, রয়ের এজেন্ট বলছে ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস বলছে না নাকি? আমরা শুনছি। ঠিক আছে। আবার আসলে চেনা দায়, জটিল একটা বিষয়, কে কাকে কখন দালাল, এই শব্দটা রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে। বাস্তবতায় দালালও আছে, এজেন্ট আছে, বিভিন্ন দেশের প্রতিনিধি বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব রাখে। ঠিক আছে। তো এই জায়গা থেকে জামাতের ভারতে দালাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন বেশি বলছি? কারণ জামাতের ভারতে একটা জামাত ইসলামের শাখা আছে, যেমন পাকিস্তানের শাখা আছে। জামাত একটা বহুদেশীয় ইস্টাবলিশমেন্ট, এবং সেই ইস্টাবলিশমেন্ট পরস্পরের স্বার্থ রক্ষা করে। এটাই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি, যে যেই দলের ভারতে একটা অংশ আছে, পাকিস্তানের একটা অংশ আছে, অর্থাৎ তারা ভারত ইস্যুতে বা পাকিস্তানের ইস্যুতে, দুই ইস্যুতেই বাংলাদেশের স্বার্থ হচ্ছে ওই দেশের স্বার্থ। এবং এটাকে সহজভাবে দেখার সুযোগ নাই, কারণ তাদের সেই আদর্শিক জায়গাটার শিকড় কোথায়? ভারতে। হ্যাঁ, মওদুদি সাহেব কিন্তু ভারতের, এবং তিনি যখন পাকিস্তান ভাগ হয় তখন পাকিস্তানকে না পাকিস্তান বলেছিলেন, এটা একটা নাপাক রাষ্ট্র বলেছিলেন সেই দেশ। এবং আপনার হলো এদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় গড়ে ওঠেনি। স্বতন্ত্র পরিচয় যেটা একবারে লাল দাগে মার্ক করা, সেটা হলো ঘাতক দালাল পরিচয় যারা ইতিহাসে এবং বাংলাদেশে যে ধর্ষণের সূত্রপাত, এই ধর্ষণের মানে প্রথম গোল দিছে হলো জামাত। এবং যারা বলছে না ধর্ষণের ত্বরিত বিচার চাই, ধর্ষণের সত্যিকার অর্থে যদি ত্বরিত বিচার হতো, জামাত নামে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে থাকতো না। কারণ কি? কারণ সবাইকে ইট মেরে পাথর মেরে নিক্ষেপ করার আদেশ হয়ে যেত। যদি শরিয়া আইন চাইতেন, জামাতের কেউ বাঁচত না, জামাত নামে রাজনৈতিক দল থাকতো না। কারণ তারা প্রথম রেপিস্ট, স্বাধীন বাংলাদেশের প্রথম অভিযুক্ত ধর্ষক হলো জামাত, রাজাকার, আল বদর, আল শামস। এই যে এটিএম আজহার এখন বেঁচে থাকতো, এখন যে সংসদে গিয়ে বলতেছে শহীদ, শহীদ গোলাম আজম, শহীদ নিজামী বলতেছে, বলতে পারতো না, কারণ সবার শাস্তি হয়ে যেত তখন। ঠিক আছে। শরিয়া আইনে কখনোই ত্বরিত বিচার হয় না। কিন্তু সৌদি আরবে
যেই বিচারটা হয় 2 থেকে 3 বছর লাগে শরিয়া আইনে বিচার, 2-3 বছর ট্রায়াল হওয়ার পরে তারপরে এটা হয়। সুতরাং যারা এই সেটা তো বিষয়ে এমনি বিচারের ক্ষেত্র বা 2-3 বছর না, যুগ যুগ পার হয়ে যায় যুগ যে যুগ সেটি। লেগে যায় অনেক সময়। হ্যাঁ, এটা একটা বিষয়, সেটা তো বললামই। আর না, কিন্তু সাম্প্রতিক সময়ে সরকারের দিক থেকে আমরা আজকেও বলি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও এই বিষয় নিয়ে কথা বলেছেন যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি যেটি আছে সেই আওতায় আনা হবে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে তাকে আনার ব্যাপারে। গত বৃহস্পতিবারও তিনি কথা বলেছেন এই বিষয় নিয়ে, শেখ হাসিনাকে দেখেন, বিষয় নিয়ে। আমার সুস্পষ্ট কথা, সরকারকে কোনো ভালো কাজের জন্য বেশি ধন্যবাদ দেওয়া যাবে না, কারণ সরকারের এটা দায়িত্ব, সরকারের এটা করতে হবে। আমি ধন্যবাদ দেব হলো রামিসার বাবাকে। সে প্রথম বলেছিল যে এই বিচারের প্রতি তার আস্থা নাই। এই যে একটা বক্তব্য দিচ্ছে, আসলে বাস্তবতা এইভাবে বিচার হয় না এখানে, বিচার অনেক কঠিন। এই জন্য তাকে ধন্যবাদ দিই, তার এই বক্তব্যের কারণে বিচারের দাবিটা শক্তিশালী হয়েছে। দ্বিতীয়বার ধন্যবাদ দেই, এই ধর্ষণের ঘটনাকে জামাত ক্যাশ করতে চেয়েছিল এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করেছিল। রামিসার বাবা স্পষ্টভাবে বলছে যে প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়েছি, আমি মনে করি তিনি বিচার করবে এবং আপনারা রাজনৈতিকভাবে এটাকে ক্যাশ করেন না। এই যে একটা বক্তব্য, এই কারণে এই বিচারটা আরও শক্তিশালী হয়েছে। আর একটা ধন্যবাদ দেব জনগণকে, জনগণ এই দাবিটাকে শক্তিশালী করেছে। আমি সরকারকে কোনো ধন্যবাদ দিতে চাই না, এই জন্য সরকারের এটা কাজ বিচার করা, তাকে ধন্যবাদ দিলে আবার কাজ ভুলে যাবে। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি পর্যায়ে রাশেদ খানের কাছে আসতে চাই। রাশেদ খান, আমরা তারেক রহমানের বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে জামায়াত আসলে বিষয়টি চাইবে না। জামায়াতের চাওয়া না চাওয়ার বিষয়টি হচ্ছে পরের ব্যাপার। শেখ হাসিনাকে ফিরিয়ে আনাটা কতটা সম্ভব হবে বা তিনি নিজে ফিরবেন কিনা সেই বিষয় নিয়েও কয়েকদিন ধরে একটি গুঞ্জন রয়েছে, আলোচনা রয়েছে। আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি কয়েকদিন ধরে দেখছি, বিশেষ করে টকশোতে কয়েকজন সফট আওয়ামী লীগার, যেমন একজন মঞ্জুরুল আলম পান্না, তিনি একসময় সাংবাদিক হিসেবে কাজ করতেন, এখন তিনি ইউটিউবার হিসেবে কাজ করেন। তিনি বললেন যে শেখ হাসিনা নাকি আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশে ফিরবে। কিভাবে সম্ভব আমি জানি না। এবং আরও কিছু সফট আওয়ামী লীগার আছে, তারা টকশোতে একই কথা বলছে। আমি তাদেরকে বলবো, শেখ হাসিনাকে যদি ফেরাতে হয় আপনাদের আন্দোলন করতে হবে। আপনাদের নেতৃত্বে কয়েকটা বিক্ষোভ মিছিল করেন। আপনাদের যেহেতু অনেক সাহস, টকশোতে সাহস করে বলতে পারছেন, তাহলে মাঠে কেন বলতে পারবেন না? রাজপথে নেমে বলেন যে আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব ফুলের তোড়া হাতে তাকে রিসিভ করার জন্য। আমি রাশেদ খান যাব। কেন যাব সেটাই বলতেছি। শেখ হাসিনা বাংলাদেশে ফেরার সাহস তার নাই। শেখ হাসিনা বলল না যে মাথা উঁচু করে ফিরব। তার মাথা কতটুকু উঁচু হয়েছে সেটা দেখার জন্য আমি ফুলের তোড়া হাতে বিমানবন্দরে যেতে চাই, যে আসলেই শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা কিনা সেটা দেখার জন্য। শেখ মুজিব বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি, এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। সেই সময়কার যে প্রেক্ষাপট, সেটা কিন্তু শেখ মুজিবকে সেই জাসদের কিছু নেতাকর্মী, ইনু সাহেবরা এবং ছাত্র ইউনিয়ন করত মতিয়া, যারা পরবর্তীতে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সাথে লিয়াজু করে আওয়ামী লীগের দোসর হয়েছে, হাসানুল হক ইনুদের কথা বলছি, মতিয়া চৌধুরীর কথা বলছি, তারা কিন্তু শেখ মুজিবকে হত্যাযোগ্য করে তুলেছিল। শেখ মুজিব বুঝতেছিল যে তার মেয়াদ শেষ, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু শেখ মুজিব পালায়নি। এই জন্য হাসিনা মাঝে মধ্যে সাহস করে বলতো, আমি শেখ মুজিবের কন্যা। শেখ মুজিবের কন্যা কখনো পালায় না। কিন্তু পালানের মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করলো সে আসলে শেখ মুজিবের প্রকৃত কন্যা নয়। যে সাহসটা শেখ মুজিব দেখিয়েছে, ৭১-এর পরে শেখ মুজিব বাংলাদেশে যে ধরনের পলিটিক্স করেছে সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু ৭১-এর আগে তার যে সাহসিকতা, সেই সাহসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি পরবর্তীতে যাই করেন নাই কেন, এই যে পালিয়ে যাননি, এই জন্য শেখ মুজিব তিনি কিন্তু বাংলাদেশে পরবর্তীতে প্রাসঙ্গিক ছিলেন, এখনও আছেন। আমি বলবো না যে তিনি হারিয়ে গেছেন। হ্যাঁ, একটা প্রেক্ষাপটে হয়তো আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ মুজিব তার কিন্তু পতন হয়নি। তার প্রাসঙ্গিকতা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে।
শেখ হাসিনা যদি বাংলাদেশ থেকে পালিয়ে না যেত, বিশ্বাস করেন শেখ হাসিনার প্রাসঙ্গিকতা বাংলাদেশ থেকে পালিয়ে যেত না। পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে হাসিনা এখন গনকেস। সুতরাং যারা এখন স্বপ্ন দেখছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, তারা কয়দিন পরে গনকেজ হয়ে যাবে। আওয়ামী লীগ সাংগঠনিকভাবে নিষিদ্ধ হয়েছিল জামাত এবং এনসিপির আন্দোলনের চাপে, তাই না? পরবর্তীতে এটা আইন আকারে এটা কিন্তু পাশ হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে সেদিন ফিরবে যেদিন আরেকটা গণ অভ্যুত্থান আওয়ামী লীগের নেতৃত্বে সংগঠিত হবে। এদেশের জনগণ নামবে এবং আওয়ামী লীগকে এদেশের জনগণ অ্যালাউ করবে, ডাকবে। যেমনিভাবে যে সময় অভ্যুত্থান শুরু হলো, যারা নেতৃত্ব দিচ্ছিল তারা কিন্তু বলল বিএনপি, জামাত ইসলামী, হেফাজত ইসলাম সহ গণ অধিকার পরিষদ, অন্যান্য যত দল ছিল, বাম, প্রগতিশীল, ইসলামিক দল, আপনারা সবাই মাঠে নামেন বলেছিল না? আমার স্পষ্ট মনে আছে যে ওই সময়কার যারা সমন্বয়ক ছিল তারা এই কথা বলেছিল। ঠিক একইভাবে আর একটা আন্দোলন হবে, সে সময় ওই নেতারা ডাকবে আওয়ামী লীগ, শেখ হাসিনাকে বলবে যে আপনি আপনার সমস্ত নেতাকর্মীকে রাজপথে নামার আহ্বান জানান। আর আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতারা সেই সময় মাঠে নামবে। যেমনিভাবে এই সময় ছাত্রদল, শিবির মাঠে নামলো, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন। আমি ওই কথাই বলছি, বাংলাদেশে কোনো অভ্যুত্থান না হলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে না, আওয়ামী লীগ ফিরতে পারবে না। মাথা উঁচু করে বাংলাদেশে ফেরার মতন বাস্তবতা এই মুহূর্তে নাই। তবে মঞ্জুরুল আলম পান্নারা যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান, আমি তাদেরকে বলবো আপনারা একটু মাঠে নামেন। মাঠে নামার আগে একটু পিঠে ছালা বেঁধে নামবেন, কারণ ছাত্র জনতা কিন্তু পিঠের চামড়া রাখবে না। আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশের মানুষের আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো মত পার্থক্য নাই। গণহত্যার বিচার হতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগের যারা কোনো অপরাধ করে নাই আমি চাই তারা রাজনীতিতে ফিরে আসুক, কিন্তু সেটা বিচার শেষ হওয়ার পরে। বিচার শেষ হওয়ার আগে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার কোনো সুযোগ নাই। আর যদি আওয়ামী লীগ ফিরে আসতে পারে, যদি সেই সাহসটা দেখায়, শেখ হাসিনা যদি সেই বিমানবন্দরে নামে, তাহলে আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবো যে এটা আসলে বাপের বেটি, সাহস আছে। সেটি গেল তার নিজের ফেরার বিষয়। তাকে আনার ব্যাপারে কতটা কে আনবে সফলতা তাকে? হবে তাকে কে আনবে? তাকে সরকার কেন তাকে আনবে? আজকেও বলেছে তাকে আনার শোনেন, চেষ্টা করো। এই যে বিএনপি না, তাকে আসার আহ্বান জানিয়েছে। শেখ হাসিনা যদি বিচার ফেস করতে চায় বাংলাদেশে, সে আসুক, আমরা তাকে ওয়েলকাম জানাই। আমি তো বললামই যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরে, বিমানবন্দরে আমি যাব তাকে রিসিভ করার জন্য ফুলের তোড়া হাতে। তো এই সাহস তো হাসিনার নাই। হাসিনা যদি সাহস থাকতো, হাসিনা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো বলতো যে আমি দেশ ছেড়ে পালাবো না, প্রয়োজনে জেলে যাব। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেশদ্রোহী শেখ হাসিনা এই পার্থক্য। কারণ দেশনেত্রী জানতো যে আমি অন্যায় করি নাই, সে জেলে গিয়েছে, দীর্ঘ সময় সে জেলে কাটিয়েছে। তার জীবনের অন্তিম সময়, মানে শেষ সময়ে দেখেন, সে চাইলে আপোষ করে দেশের বাইরে চলে যেতে পারতো। হাসিনা যেমনিভাবে দেশের বাইরে পালালো, কিন্তু তিনি কিন্তু পালাননি। তিনি এই দেশে জন্মেছেন, তার মৃত্যু হয়েছে এই দেশে, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি থাকছেন। এবং এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের হৃদয়ে থাকবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের জনগণের হৃদয়ে থাকবেন। আর হাসিনা এই বাংলাদেশ যতদিন থাকবে, হাসিনাকে মানুষ একজন বলবো খুনি হিসেবে মনে রাখবে, রাক্ষসী হিসেবে মনে রাখবে। গুম করেছে, খুন করেছে। আওয়ামী লীগের যারা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, আমরা তাদের রাজনীতির পক্ষে। কিন্তু যারা অন্যায় করেছে, আজকে দেখেন ছাত্রলীগ কোথায় গেল, আজকে আওয়ামী লীগ কোথায় গেল, কেন নামছে না? আমার মনে হয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের যারা নেতাকর্মীরা, অধিকাংশ নেতাকর্মী এখন উপলব্ধি করতে পেরেছে যে ওই শেখ পরিবার বাংলাদেশকে ধ্বংস করেছে, শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করেছে, আমাদেরকে এতিম করে সে পালিয়েছে। সে এখন ভারতে কিন্তু ভালো রয়েছে, আর আমরা ঘরে মাথা দিয়ে ঘুমাইতে পারতেছি না, আমরা কষ্টে রয়েছি। সুতরাং শেখ হাসিনাকে ফেরানোর জন্য আমরা কেন জেল খাটবো? এইটা হলো আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের হিসাব। এবং আপনি দেখবেন যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে জুলুম আছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর জুলুম আছে? নাই। আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে আমার শত্রুর সাথেও ন্যায় বিচার, ইনসাফ আমি করব। দেখেন সরকারের কি বক্তব্য, আমরা শেখ হাসিনার সাথেও ইনসাফ করতে চাই। কিভাবে? এদেশের যে স্বাধীন বিচার বিভাগ রয়েছে, সেখানে এমনভাবে বিচার হবে যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো
হস্তক্ষেপ থাকবে না, প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো নির্দেশনা থাকবে না, বিচার তার নিজ গতিতেই চলবে। যদি দেখা যায় যে নিজ গতিতে হাসিনা কোনো অন্যায় করে নাই, ওকে, তিনি খালাস পাবেন। আর এটা তো সম্ভব না, হাসিনা তো অবশ্যই অন্যায় করেছে, কিন্তু ওই যে সে এখনো পর্যন্ত শেখ হাসিনা মনে করছে সে কোনো অপরাধ করে নাই। এই জন্যই বলবো সাহস করে বাংলাদেশে ল্যান্ড করেন, নামেন, কথা বলেন। জি, আমি আবারও তারেক রহমানের কাছে ফিরতে চাই। আপনার কাছে প্রশ্ন ছিল যে ভারত কেন তাকে দিবে না বা তাকে কেন আনা যাবে না। আর একটি বিষয় যে পশ্চিমবঙ্গে, ব্যাখ্যা তো দিচ্ছি একটু জি, আগে। আরেকটি হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচনের যে পরে যে বিজেপি ক্ষমতা এসেছে তাদের যে উদ্যোগটা আমরা দেখছি, সেক্ষেত্রে আসলে সম্পর্ক কি স্বাভাবিক থাকবে নাকি আরো খারাপ হতে পারে, এরকম কি মনে হয় আপনার কাছে? আমি শুভেন্দু বা অন্য যারা বিভিন্ন মন্তব্য করছে, এটা ওদের জায়গা থেকে রাজনৈতিক মন্তব্য আমি মনে করি। এবং আমার মনে হয় না যে তারা হিসাবটা দেখছে না একবার পরীক্ষা কিন্তু আমরা করে কিন্তু বর্ডারে যে- এমনি দেখেই ফেলেছি যে হ্যাঁ, বিজিবি বিএসএফ না, এর না, মধ্যে আমি কিন্তু এক ধরনের আমি উত্তেজনা। বলছি, জি, মানে শুভেন্দুরা যেভাবে লাফায়, আলটিমেটলি পরে গিয়ে আমরা দেখি হাসপাতালগুলো আমাদের বাংলাদেশিদেরকে থাকতে দেবে না, হোটেলগুলো বয়কট করলো, আমাদেরকে সিট দেবে না। পরবর্তীতে ওরাই আবার নতি স্বীকার করে আহ্বান জানালো যে আপনারা আসেন, তাদের খাওয়া হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, দোকানদারগুলো হা হা করতেছে। সুতরাং শুভেন্দুরা যে জায়গায় লাফায়, শুভেন্দুদের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের চেয়ে অনেক নিচু, ছোট ছোট মানে একদম ছোট। বাংলাদেশের কত ধরেন 3,000 মার্কিন ডলার, ইউএস ডলার, সেখানে এই যে আসামের এই অঞ্চলটাতে 950 বা এরকম। তারপরে বাংলাদেশের পূর্ব সাইড যে অঞ্চলগুলো আছে, ত্রিপুরা বা এগুলোতে 880, 900 এরকম। তো কোথায় 900 মার্কিন ডলার বা পশ্চিমবঙ্গের এদিকে 1100 মার্কিন ডলার, তো সেখানে বাংলাদেশে 3,000 মার্কিন ডলার। সুতরাং শুভেন্দুরা লাফায় তো কুলাতে পারবে না, অর্থনৈতিকভাবে তারা বাংলাদেশের চেয়ে অনেক ছোট। এখনও তাদেরকে ইউনিসেফের টাকায় বা এই টাকাগুলো দিয়ে তাদেরকে টয়লেট বানাতে হয়, নিজের টাকায় টয়লেট বানাতে পারে না এদের নাগরিকরা। তাদের ঘর বাড়ি বসত বিটা সামগ্রিকভাবে দেখেন, এমনিতেই তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা মুম্বাই কেন্দ্রিক অথবা কেরালা কেন্দ্রিক কিছু ডেভেলপমেন্ট হয়েছে, গড় আয় একটা বিষয় আছে, কিন্তু অঞ্চলভেদে বাংলাদেশের আশেপাশে যে ইন্ডিয়ার অংশগুলো রয়েছে, তারা আসলে বাংলাদেশের মতো ভালো থাকতে চায়। বাংলাদেশকে তারা আইডল মনে করে এবং বাংলাদেশে কিছু বেচতে পারে তারা খুশি হয়। বাংলাদেশে দেখেন এই যে কোরবানির ক্ষেত্রে গরু আসতে পারে না, বাংলাদেশে আসা অনেক রেস্ট্রিকশন, তারা কিন্তু হা হুতাশ করতেছে বা যে কোরবানি তারা গরু বিক্রি করতে চায়। সুতরাং যেই অ্যাঙ্গেলে ওরা বাংলাদেশের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে বা মুসলিমদের বিরুদ্ধে হ্যারাসমেন্ট করার উদ্দেশ্য করেছে, গরু জবাই করতে দেবে না। মানে কলকাতায়, পশ্চিমবঙ্গে হুজুরাই বলতেছে যে আমরা গরু জবাই করব না। তো পলিসি তো, খেলা তো উল্টে যাচ্ছে। সুতরাং উগ্রবাদিতার রাজনীতি মানে যেভাবে যে অ্যাঙ্গেলে করতে চেয়েছিল শুভেন্দুরা, সেটা হবে না। সেটা যদি সাকসেসফুল হয় তাহলে ওইখানে শুভেন্দুরা শক্তিশালী যদি হয়ে যায়, তাহলে বাংলাদেশে রাজাকাররা শক্তিশালী হবে। শুভেন্দুরা যেই রকমভাবে উগ্র, কিভাবে? আমরা শুভেন্দুকে যেরকম উগ্রতার ফ্রেমে দেখি না, এই সেম উগ্রতার ফ্রেমে হলো জামাত। শুভেন্দুরা শক্তিশালী হলে বাংলাদেশে ওই উগ্র রাজনীতি হিসেবে জামাত শক্তিশালী হবে, একই সেম ফ্রেম। কিন্তু বাংলাদেশের মানুষ বা কলকাতার মানুষ বা অধিকাংশ মানুষ লিবারেল থাকতে চায়। সাময়িক ধর্মীয় যে আফিম খাওয়ায় মানুষকে পাগল বানানোর চেষ্টা করে, সেটা ওখানে শুভেন্দুরা বা এখানে জামাতের লোকেরা, এই আফিমে মানুষ পুরোপুরি এখন আর আসক্ত হবে না। সবাই দিন শেষে বোঝে যে সবাইকে বাঁচতে হবে। যে কাঁটাতারের কথা বলতেছে, এই কাঁটাতারে দিবে, এই কাঁটাতারে ভারত বেশি লাভবান হবে নাকি বাংলাদেশ লাভবান হবে? পাগলামি করে লাভ আছে? যে যে জিরা মশলা এলাচ বাংলাদেশ নিয়ে আসে, ওইখানে যে জিনিসের দাম 2 টাকা, বাংলাদেশে ওরা বিক্রি করতে পারে সেটা 20 টাকায় বিক্রি করতে পারে। লাভ বাংলাদেশের না ভারতের? আমি জিজ্ঞাসা করছি। তারা যে রেজিস্ট্রেশনের কথা বলে, আমাদের এগুলো ভয় পাওয়ার দরকার নাই। যেই জায়গায় ভারত আমাদের আটকানোর চেষ্টা করেছে এখন পর্যন্ত, সেই জায়গায় আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি। এইটাই ওদের বাধা, আমাদের স্বয়ং সম্পূর্ণতার কারণ। ওদের হুমকি আমাদের স্বনির্ভর হওয়ার লড়াই। ওদের বিএসএফের উগ্রতা, আমার বিজিবির শক্তিমত্তা। যখন আমাদের বিজিবি কেমন লাগছে এখন, আমার বিজিবি এখানে হুঙ্কার দিচ্ছে, কথা বলছে, প্রতিবাদ করছে, ইচ্ছা করলে এখন আর আগের মতো খুঁটি পুঁততে পারে না। এই যে হিম্মত, এই হিম্মতটা আমাদের ভালো লাগে। কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, আমার বিজিবি তো প্রস্তুত এই লড়াই করার জন্য, আমার সৈনিকরা প্রস্তুত, কিন্তু আমার রাষ্ট্র কি প্রস্তুত? রাষ্ট্র কি আমার বিএসএফকে যথাযথ অস্ত্র দিতে পারছে? এখন কি আর বাইনোকুলার দিয়ে দেখলে হবে? এখন তো ড্রোন দিয়ে দেখতে হবে।
এখন তো সেই চাইনিজ রাইফেল দিয়ে হবে না, কিছু কিছু ভারী রাইফেল থাকতে হবে। এখন তো সেই হেডে হেডে টহল দিলে হবে না, কিছু ছোটো ছোটো জিপ থাকতে হবে যে তাড়া করে আমাদের টিম সেখানে চলে যাবে। কিছু হ্যাভি মোটরসাইকেল লাগবে বিজিবির কাছে। এগুলোকে আমরা প্রোভাইড করতে পারছি? আমরা এগুলো পারছি না। আমাদের সেই সক্ষমতাগুলো অর্জন করতে হবে। জি, আমি আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে আমি রাশেদ খানের কাছে আসতে চাই। আপনার কিভাবে দেখছেন আসলে বিষয়টি? আপনারা বলছেন যে জামায়াতের কথা তিনি বলছেন, বারবার জামায়াতের প্রসঙ্গ চলে আসছে, যে পশ্চিমবঙ্গে শুভেন্দুরা যদি ভালো থাকে জামায়াতের এদিকেও সেই একই অবস্থা ঘটবে বলে মনে হচ্ছে। এটি তারেক রহমান বলছিল। আপনার বক্তব্য জানতে চাই এই বিষয়ে। দেখেন, শুভেন্দু অধিকারী একজন মৌলবাদী, তাকে জঙ্গি বললেও ভুল হবে না। এবং তিনি ভারতে, পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদের উত্থান ঘটিয়েছেন। আমার মনে হয় যে তিনি সেদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছেন। দেখেন, তিনি 3 বাটি গরুর মাংস একবারে ঝেড়ে ফেলিয়েছেন, আরও 1 বাটি চাচ্ছিলেন, শেষ হয়ে গেছে এই জন্য। তো সেটি কি রিয়েল নাকি এআই দিয়ে না বানানো? না, রিয়েল। আবার কেউ কেউ বলছে যে এটি এআই দিয়ে না, বানানো। এটা ভারতীয়দের বক্তব্য, এটা রিয়েল। ভারতীয়রাই বলতেছে। তার পাশে যে ছিল না, সেই বলছে, সেই বক্তব্য দিছে। তার পাশে যে ছিল, যে সময় খাচ্ছিল, তাকেও দেখা যাচ্ছে, সে বলছে আমার সামনে 3 বাটি গরুর মাংস খেয়েছে, আরো 1 বাটি কামাল করে চাচ্ছে, দিছে। আরো 1 বাটি চাচ্ছে। গরুর মাংস খাওয়া তো নিষেধ নেই না, তাদের সে তো ধর্মে। সনাতন ধর্মের মানুষ, হিন্দুদের জন্য এটা তাদের ধর্মীয় বিধানের সাথে এটা যায় না। হিন্দুদের মাঝে অ্যালার্জি হয়, না, এটা শারীরিক সমস্যা যাক, হয়। ওইটা নিয়ে আমি সে যাব বিতর্কে না। আমরা তারা জি। ওইটা তাদের ধর্মীয় ব্যাপার, আমি কারো ধর্মে আঘাত করতে চাই না। তবে তিনি যেহেতু বাংলাদেশকে নিয়ে নানান ধরনের মন্তব্য করছেন, বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে জুলুম চলছে, বাংলাদেশে নাকি হিন্দুদেরকে আমরা ভারতে পুশিং করতেছি, কোথায় করলাম? বরং এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই অত্যন্ত অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে এবং তারা ভালো রয়েছে। এদেশের সনাতন ধর্মের যারা রয়েছে তারা কি খারাপ আছে? হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিছু ষড়যন্ত্রমূলক ঘটনা অতীতে ঘটেছে, কিন্তু বর্তমানে এই ঘটনাগুলো বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ঘটে নাই, এখনও ঘটছে না। আমরা আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের দায়িত্ব তাদের সম্মান দেওয়া, তাদের নিরাপত্তা দেওয়া। এই কাজ করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে জাতি হিসেবে, দেশ হিসেবে আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা ব্যর্থ হতে চাই না। একটা বাগানে যদি গোলাপ থাকে, হাসনা হেনা থাকে, বেলি থাকে, জুই থাকে, দেখতে ভাল লাগে না? মুসলমানরা যদি গোলাপ হয়, তাহলে আমাদের হিন্দুরা দেশের বেলি। আমাদের হিন্দুরা যদি বেলি হয়, তাহলে খ্রিস্টান, বৌদ্ধ তারা আপনার হাসনা হেনা, জুই। তো এই যে সকল ধর্মের মানুষকে নিয়ে বসবাস করা একমাত্র রাষ্ট্র পৃথিবীতে, যে রাষ্ট্রে এদেশের প্রত্যেকটা নাগরিক অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। জামাত ইসলাম যদি মনে করে যে তারা বাংলাদেশের বিজেপি হবে, জামাতের কোনো নেতা কিংবা এনসিপির কোনো নেতা যদি মনে করে যে তারা বাংলাদেশের শুভেন্দু অধিকারী হবে, পারবে না। এর কারণটা হলো এদেশের মুসলমানরা অত্যন্ত অসাম্প্রদায়িক, এবং এদেশের ইসলামিক ভোটগুলো যদি আপনি বলেন যে মুসলমানদের ইসলামিক ভোট, যদিও আমরা এই চর্চা করি না, এই বক্তব্য আমরা দিই না, যদি এই ভোটের কথাও বলেন, তাহলে মুসলমানদের ভোট কোনো একটা দলের নির্দিষ্ট হিসেবে নাই। এই ভোট নানান ভাগে বিভক্ত। হ্যাঁ, এই ভোট বিএনপি পায়, এই ভোট জামাত ইসলাম পায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ পায়, অন্যান্য দল পায়। তবে বিএনপির সবথেকে বড় সুবিধা কি জানেন? বিএনপি 2টা জিনিসে বিশ্বাস করে, জাতীয়তাবাদ এবং ইসলামিক মূল্যবোধ। বাংলাদেশে ইসলামিক মূল্যবোধের যে রাজনীতি, সেটা বাংলাদেশে শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি যেমনিভাবে জাতীয়তাবাদকে ধারণ করেছেন, ইসলামী মূল্যবোধকেও ধারণ করেছেন, ঠিক একইভাবে ইসলামী মূল্যবোধকে ধারণ করেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং এই দেশে কেউ পশ্চিমবঙ্গের মতন এই দেশে কেউ বিজেপি হবে, এই দেশে কেউ শুভেন্দু অধিকারী হবে, সেটা আমি বিশ্বাস করি না। নাসিরুদ্দিন পাটোয়ারি আপনাদের এই 21 টেলিভিশনের একটা টক শোতে দেখলাম বক্তব্য দিয়েছে, এই দেশের হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছে তারা নাকি বিএনপিকে ভোট দিয়েছে। এরপরে শব্দ ছিল ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় শক্তি যারা, তিনি এদেশের হিন্দুদেরকে ভারতীয় আধিপত্যবাদ মনে করেন।
নাসিরউদ্দিন পাটোয়ারি একটা স্টুপিড বক্তব্য দিয়েছে, একটা জঘন্য বক্তব্য দিয়েছে। আমি ছোটবেলা থেকে যে সময় বড় হয়েছি, সত্যি বলতে গেলে আমি আমার হিন্দু বন্ধুদেরকে বেশি মানে পাশে পেয়েছি। আমার যে এলাকা সেখানে অসংখ্য হিন্দু আছে। আমি আমার বাসা থেকে বের হয়ে আমাদের আরাবপুর একটা গ্রাম আছে, সেই গ্রামে হিন্দু পাড়া আছে, মাঝি পাড়া বলে। সেই মাঝি পাড়ার বন্ধুদের বাসায় যেতাম, সেই রিপন নারদ তাদের সাথে করে আমি স্কুলে, প্রাইমারি স্কুলে যেতাম, হাই স্কুলে যেতাম। ঠিক আমার মতন অসংখ্য মানুষ, হাজারো মানুষ, লাখো মানুষ রয়েছে যারা কে মুসলমান আর কে হিন্দু এই পার্থক্য করে না, যারা মানুষকে মানুষ মনে করে। সুতরাং ওই ধরনের কোনো সুযোগ নাই। আমার কাছে মনে হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির কয়েকটি বক্তব্য শুনে তিনি শুভেন্দু অধিকারী হতে চান। তিনি মসজিদ থেকে নামাজ পড়ার পরে দেখবেন যে তিনি যেটি করলেন, তিনি বললেন এদেশের মুসলমানদেরকে একতাবদ্ধ হতে হবে, বলল না? এবং আপনার টকশোতে এসে বলল যে এদেশের হিন্দুরা ভোট দিয়েছে বিএনপিকে, তার মানে মুসলমান যারা আছেন তারা জামাত এনসিপিকে ভোট দেন। জামাত এবং এনসিপি তারা বিজেপি হতে চায়, তাদের কোনো কোনো নেতা শুভেন্দু অধিকারী হতে চায় কিন্তু পারবে না। বিএনপি এমন একটি আমব্রেলা, এই ছাতার নিচে যেমনিভাবে মুসলমানরা নিরাপদ, যেমনিভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষ সবাই এই ছাতার নিচেই বসবাস করতে পারে তার ধর্মীয় স্বাধীনতা নিয়ে। এদেশের মুসলমানরা মসজিদে যাবে, এদেশের হিন্দুরা মন্দিরে যাবে, কোনো সমস্যা সংকট থাকবে না। আরেকটু শেষ করি, দেখেন আমাদের অপোজিশন তারা এমন রাজনীতি করছে, তারা মনে করছে যে এই দেশে সরকারের থেকে তারা বেশি শক্তিশালী। মানে বাংলাদেশে এই মুহূর্তে সরকারের থেকে যারা অপোজিশনে আছে তারা নাকি বেশি শক্তিশালী। তারা ভয় দেখাচ্ছে যে আমরা যদি সংসদ থেকে পদত্যাগ করি তোমাদের ক্ষমতা জিরো। আমি তাদেরকে বলতে চাই, তোমরা যদি 4 মারো আমরা ছক্কা মারব। বিএনপি এমন একটি দল, বিএনপি এই গণ অভ্যুত্থানের সময় রাজনৈতিক সমন্বয় করেছে, জামাত ইসলাম করে নাই। অনেক হিস্ট্রি আছে। জামাত নেতা তাহের ভাইকে জিজ্ঞেস করবেন জামাতকে রাজপথে নামার জন্য আপনার সাথে কে কথা বলেছিল, বিএনপির কোন নেতা। আমি পুরো হিস্ট্রিটা জানি, এই জন্যই বললাম যে এই দেশে গণ অভ্যুত্থানের সময় রাজনৈতিক সমন্বয় বিএনপি করেছে। তো জামাত ইসলাম 4 মারলে বিএনপি ছক্কা মারবে, এনসিপি যদি 4 মারে বিএনপি ছক্কা মারবে। রাজনৈতিক ময়দানে বিএনপি এমনি এমনি টিকে নাই। বিএনপির একটি আদর্শ রয়েছে। আপনাদের আদর্শ কি? আজকে ইসলামী মূল্যবোধ আর শরিয়া আইন আর ইসলামের কথা বলে আপনারা যেভাবে ফাপড়বাজি, প্রতারণা, ধোঁকাবাজি করছেন, এই ধোঁকাবাজিগুলো তো নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের সেই ধোঁকাবাজিগুলো আমাদের সামনে তুলে ধরে গেছে। এখন যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই জামাত হয়ে গেছেন। একটু শেষ করি 1 মিনিটে। আমি দেখলাম যে আমির হামজা তিনি কিভাবে এমপি হয়েছেন আমি জানি না, তার এলাকার মানুষের রুচিবোধ নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। তিনি ওয়াজ মাহফিলে এমন বক্তব্য দিয়েছেন আমার বিরুদ্ধে, আমি শুনে তো অবাক হয়ে গেলাম। একজন এমপি কিভাবে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দিতে পারে? তিনি ইসলামিক বক্তা নন। তিনি, আমার কাছে মনে হয়েছে যে তিনি ছাগলের 3 নম্বর বাচ্চা। আমির হামজা কোনো ইসলামিক বক্তা হইতে পারে না। আমির হামজা ছাগলের 3 নম্বর বাচ্চা। আপনি এমপি হয়েছেন, আপনি রাজনৈতিক ময়দানে যদি আমার নিয়ে সমালোচনা করতেন, আমার নিয়ে নিষেধগার করতেন, এইটাকে আমি থ্রেড হিসেবে দেখতাম না। কিন্তু যে সময় ওয়াজ মাহফিলে আপনি আমাকে নিয়ে বক্তব্য দিয়েছেন, আমি মনে করছি আমির হামজা আমাকে হত্যাযোগ্য করে তোলার মতন অপরাধ করেছেন। আমির হামজা তিনি বক্তব্য দিয়ে মূলত তিনি তার যে সমর্থক গোষ্ঠী রয়েছে তাদেরকে উস্কে দিয়েছেন, রাজনৈতিক কর্মীরা। আর আমির হামজা তো ছাগলের 3 নম্বর বাচ্চা, তাই না? সে একজন উগ্রবাদী। এবং তার বক্তব্য আপনি খেয়াল করবেন, তার বক্তব্য শুনে অতীতে কিন্তু সংসদ ভবনের দিকে কয়েকজন যুবক অস্ত্র নিয়ে গিয়েছিল। তারেক ভাই নিউজ দেখেন নাই? আমাকেও তো বলছিল, আমাকে পা থেকে মাথা পর্যন্ত পেটা বেশে। ও, আপনাকে এই কথা বলছিল? হ্যাঁ। তো দেখেন, আমি এই জন্যই বলছি আপনাদের দুজনের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন। আচ্ছা, আমাকে এক পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে, অনেকক্ষণ ধরে আমি বিরতি নিতে পারছি না, বিরতি পর আবারও আসছি। মানুষকে মারার হুমকি দিচ্ছে। একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এবং বিএনপি নেতা রাশেদ খান। আপনি একটি কথা বলছেন, সেটি এখনো শেষ হয়নি। আপনি আপনার বক্তব্যটা খুব সংক্ষেপে একটু শেষ করবেন। জামাত এমপি আমির হামজা ওয়াজ মাহফিলে যে ধরনের বক্তব্য দিয়েছেন আমাকে নিয়ে, আমি এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। যদি আমির হামজার এই বক্তব্যের পরে
আমার উপর তার যে উগ্রবাদী সমর্থক গোষ্ঠী রয়েছে কোনো মপ করে, যদি আমার কোনো ক্ষতি হয় এর পুরো দায় আমির হামজাকে নিতে হবে। ওয়াজে আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি আমাকে হত্যাযোগ্য করে তুলেছেন। তার যে উগ্রবাদী সমর্থক গোষ্ঠী রয়েছে তাদেরকে বুঝিয়েছেন যে রাশেদ খানকে হত্যা করা যায়। এর আগে তারেক রহমান ভাইকে নিয়ে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। আপনি একজন রাজনৈতিক নেতা, একসময় এই আমির হামজা কি বলেছিল জানেন? তিনি বলেছিলেন যে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যে কাজ করবে না সে জাহান্নামী। মানে জান্নাত জাহান্নাম জামাতের এই এমপিদের বাপদাদার সম্পদ। জামাতের এমপিদের পকেটের টাকা চাইলেই নোট আকারে বিতরণ করা যায়। ওয়াজ মাহফিলে বলা যায় যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। এটা কি শিরক করে নাই? আজকের বাংলাদেশের বাস্তবতায় জামাত ইসলাম এবং তার এমপিরা শিরক করছে। তারা এই ধরনের কথা বলার মধ্য দিয়ে শিরক করছে। আরে আমির হামজা তো আওয়ামী ফ্যাসিস্ট, সে কিভাবে জামাতের কাছ থেকে নমিনেশন পেল? এই আমির হামজা নিজে বলেছে যে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, তোমরা খোঁজ নিয়ে দেখো, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, এখন তার 14 গোষ্ঠী জামাত হয়ে গেছে। গুপ্ত রাজনীতির কথা মানুষ বলে না, এইটাই তো গুপ্ত রাজনীতি। রাশেদ ভাই, এই যে বলেন না আপনার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, এইটুকু কাইটা কিন্তু ওরা আবার ছাড়বে। না, আমির হামজা 14 গোষ্ঠী তো আমির হামজা নিজে বলেছে, আমি বলি নাই। যে আপনার বক্তব্য, এটা তো তারা কাটবে। এইজন্য আমি বলবো যে আমির হামজা যেভাবে দেখেন তিনি সংসদের বক্তব্য মানে ওয়াজ মাহফিলে নিয়ে যান, তিনি ওয়াজ মাহফিলে গিয়ে বললেন যে তার আশপাশে ডাইনেবে যারা আছে মোটা ভুড়ি নারীদেরকে নিয়ে নানান ধরনের আমরা সেই বক্তব্য শুনেছি। স্বতন্ত্র এমপি আমাদের রমিন ফারহানা আপা এই নিয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছে। দুঃখ লাগে, জামাত ইসলাম এমন একটা মুনাফিক দল, সেই দল আমির হামজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। জামাত ইসলাম কেন মুনাফিক দল শোনেন, এই যে আমরা দেখলাম যে আপনার জামাতের আইনজীবী শিশির মনির, তিনি বললেন রোজা ও পূজা এক, কোনো বিচার করা হয়েছে? তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? না, হয়নি। তিনি আবরার ফাদের খুনিদের আইনজীবী হয়েছিলেন। আমার প্রশ্ন হলো, শিশির মনির সাহেব, তাকে তো শাস্তি দেওয়ার কথা, জামাত কখনোই তাকে গ্রহণ করতে পারে না, কিন্তু পুরস্কার হিসেবে এই আমির হামজা এবং শিশির মনিরদেরকে নমিনেশন হাতে তুলে দিয়েছে। এইটা হলো ইসলামের নামে তাদের মুনাফিকি, প্রতারণা, জনগণের সাথে ভণ্ডামি, ভাওতাবাজি। জি, আপনার বক্তব্য শুনছিলাম। আমরা তারেক রহমানের কাছে আসতে চাই। নাসির উদ্দিন পাটোয়ারির কথা বেশ কয়েকবার বলছিলেন, আপনিও তার কথা আসছিল, আমি একটু উল্লেখ করতে চাই। বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা যদি আগের মতো ছাত্রলীগ ও যুবলীগের কায়দায় আবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তবে তাদের পতন আওয়ামী লীগের চেয়েও খারাপভাবে হবে। ঝিনাইদহে এই ঘটনার পরে তিনি উল্লেখ করেছেন আর কি বিষয়টি, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতারা সরাসরি এই হামলায় সম্পৃক্ত ছিলেন, তিনি এ ধরনের অভিযোগ করেছেন। আপনার কাছে কি মনে হয় আসলে এই ঘটনাটা কি, এই অভিযোগের পাল্টা যুক্তি কি আপনার কাছে আসলে? সার্জিস, হান্নান মাসুদ অথবা পাটোয়ারি, এর আগে ঝুমা, তারপরে ডাকসুর মোসাদ্দেক নাকি, তো এই চক্রগুলো মব করতে গিয়ে যখন বিপদে পড়ে তখন বিএনপির সহযোগিতায় সেখান থেকে বের হয়ে আসতে হয়। আর বের হওয়ার পরে তারা স্লোগান দেয় বিএনপির পতন চাই। তো এই হলো তাদের ক্যারেক্টারের অবস্থা। আচ্ছা, একটু আমার নিজ জেলা ঝিনাইদহ, তো তারেক ভাই সহযোগিতা হবে। যেখানে এই ঘটনা ঘটেছে ওইখানে আমার জন্ম। দেখেন, ওই এমপি কিন্তু আগে যায়নি, বিএনপির জামাতের নেতাদের এমপি সহযোগিতায় বের হয়ে আসছে। নাসির উদ্দিন পাটোয়ারি সেখান থেকে বের হয়ে এসেছেন, কিন্তু ওইখানে আবার জামাতের এমপি সে যায় নাই, জামাত থেকে ওইখানে এমপি নির্বাচিত হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি। সে তার ফেসবুক লাইভে বলল এইটা নাকি আইনমন্ত্রী এলাকা, কিন্তু আইনমন্ত্রীর এলাকা ওইখান থেকে আরো 22 কিলোমিটার দূরে। আমার সেখানে জন্ম হলেও আমি নির্বাচন করেছি সেখান থেকে আরো 20 কিলোমিটার দূরে, কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ 4 আসন। কিন্তু সেখানে জামাতের এমপি, জামাত তো এনসিপির সাথে জোটে রয়েছে, শিবিরের সভাপতি পর্যন্ত এগিয়ে আসে নাই। নাসির উদ্দিন পাটোয়ারির লাইভে শোনা যাচ্ছে যে শিবিরের সভাপতিকে 1 ঘন্টা আগে ফোন দিয়েছি, সে আসে নাই। তাহলে এই কি তোমাদের জোট ভালোবাসা? বিএনপির নেতারা নাসির উদ্দিন পাটোয়ারিকে উদ্ধার করার জন্য এগিয়ে এসেছে, কিন্তু জামাতের এমপি এগিয়ে আসে নাই। এই হলো তাদের পীড়িতের সম্পর্ক। তারেক ভাই কন্টিনিউ। না, আগে আসেনি আসলে। ঝিনাইদহ বলেন বা যেখানেই বলেন, জামাত যেখানেই বিজয়ী হয়েছে, তারা কেন এগিয়ে যেতে পারে না? প্রথমত তাদের ওই হিম্মত নাই, কারণ
ওই নাসিরুদ্দিন পাটোয়ারিরা যে মব সৃষ্টি করেছিল, সেইখানে ঝিনাইদহের সাধারণ মানুষরা আমি দেখেছি, কিছু মানুষ ওই যে মাটি কাটার ঝুড়ি নিয়ে গেছে, কিছু মানুষ কোদাল নিয়ে গেছে, তাই না? আপনি দেখছেন কিনা খেয়াল করিনি, মানে কৃষিকাজের সরঞ্জামগুলো নিয়ে গেছে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে। তার মানে আমার মনে, আমি বুঝলাম যে এটা সাধারণ মানুষের একটা উপস্থিতি ছিল এবং সাধারণ মানুষের উপস্থিতিকে তারা খুব ভয় পেয়েছে। রাজনৈতিক কর্মীকে কিন্তু ভয় পাওয়ার কারণ নাই, কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুব ভয়ঙ্কর, সাধারণ মানুষ বাদ মানে না। কিন্তু হামলাটা কারা ঠিক আছে? চালালো আসলে? না না, হামলা চালিয়েছে কে? আপনি দেখবেন যে ওদের যে ভলেন্টিয়াররা আছে আকাশি কালারের টি শার্ট পরা, সেই ভলেন্টিয়ার একটা ফ্রি কিক মারতেছে, উড়ে এসে লাথি মারতেছে। কাকে মারতেছে? নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে থেকে যে ডিম খেয়েছে, সেই ডিম খাওয়া, গায়ের ডিম মাখা এনসিপির আরেক নেতা, তাকে আসে লাথি মারতেছে। ফলে আমার নির্ণয় করতে প্রথমে কষ্ট হয়েছিল যে এটা ছাত্রদল মারতেছে নাকি এরাই এরাই মারতেছে। ঘটনা প্রথমে ডিম মেরে, যারা ডিম মেরেছে তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু ওরা এখনও প্রকাশ করতে পারেনি। বেসিক্যালি সাধারণ নাগরিক যাদের ক্ষোভ ছিল, বিভিন্ন সময় পচা পচা কথা বলে, তারা ডিম মেরেছে, তারা ডিম মেরে চলে গেছে। এবং ডিম মেরে চলে যাওয়ার পরে তারা তাদেরকে দাবড় দিল, ডিম যারা মারছে ওদেরকে দাবড় দিল, তারা সেখান থেকে চলে গেল। এরপর হঠাৎ করে কী করলো, তারা নিজেরা মারামারি করতেছে। এবং ওইটাই দেখতেছিলাম যে আকাশি কালারের একটা টি শার্ট কেন নাসিরুদ্দিন সাথে তাহলে আপনি থাকা বলছেন লোককে যে মারছে। এনসিপি নিজেরা এই কাজটি করেছে? হ্যাঁ, এবং আরো গুরুত্বপূর্ণ ঘটনা, তারা তাদের নিজেরাই নিজে তাদের করবে কেন সর্বনাশ, এটা আসলে? আসলে তারা তাদের নিজেদের সর্বনাশ করছে। সর্বনাশটা কিভাবে করছে? তারা ওই পিস্তলের ঘটনা, পিস্তল কি আমি বলছি যে পিস্তল বের করছে? এখানে রাশেদ খান বলছে পিস্তল বের করছে, আমরা কি বলছি পিস্তল বের করছে? পিস্তল বের করার কথাটা বলছে কে? পিস্তল বের করার কথা বইলে আসিফ বলছিল তাদের চেয়ে বড় সন্ত্রাসী কেউ হইতে পারবে না। ঠিক আছে, কি বলছে না? ওরাই বলছে প্রথমে পিস্তল বের করছে। এবং পরবর্তীতে কি দেখা গেল, মাহমুদা মিতু তার ফেসবুকে পোস্টে বৈষম্য বিরোধী আরেক নেতা সার্জিস আলমও দিয়েছে। হ্যাঁ, সার্জিস আলমও দিছে। এবং এরা না ফ্রিকুয়েন্টলি গুজব ছড়ায় যায় এবং গুজব ছড়ানোকে এদের অধিকার মনে করে। তারা গুজব ছড়াবে, এটাই এদের বাক স্বাধীনতার একটা লেভেল, যে গুজব ছড়ানোর অধিকার তারা চায়। হ্যাঁ, আর এর আগে সার্জিস বেশ কিছু গুজব ছড়িয়েছে। তো কি করব, আমরা হলো অসহায় একটা অবস্থায় আছি। বাংলাদেশে তো আওয়ামী লীগ নাই, বড় একটা রাজনৈতিক দল। এখানে রাশিদ ভাই বিএনপি করে, এখন রাশিদ ভাই আগে গণ অধিকার ছিল, আমিও আগে গণ অধিকার ছিলাম। তা আমরা আবার আলাদা আলাদা রাজনৈতিক পরিচয়ে চলে আসছি। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, সুযোগ, সমতা, নানা কৌশলগত বিষয় আছে এখানে। কিন্তু বাস্তবতা হলো যে এই যে সামনে যে এই নির্বাচনটা হলো, দেখেন এই নির্বাচনে যদি বিএনপির বিদ্রোহী প্রার্থীরা না থাকতো, জামাত কয়টা আসন পাইতো? রাশেদ ভাইকে হারাতে পারতো যদি বিএনপির বিদ্রোহী প্রার্থী না থাকতো? জিজ্ঞাসা করছি। যে আসনটা পেয়েছে, এই আসনটুকু কিন্তু জামাতের পাওয়ার কথা না। ডক্টর ইউনূস সুযোগ করে দিয়েছে। দুইটা কারণে তারা আসনগুলো পেয়েছে। এক, আওয়ামী লীগ না থাকার সুযোগে পেয়েছে, আর একটা বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকার কারণে পেয়েছে। এবং বিদ্রোহী প্রার্থীদেরকে তারা টাকা দিয়ে কিনে নিছে। তারা নির্বাচনের মাঠে যতটুকু ব্যয় করছে তার চেয়ে বেশি বিদ্রোহী প্রার্থীকে কিনতে ব্যবহার করছে। এবং বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনের মাঠে যতটুকু ব্যয় করছে তার দ্বিগুণ পরিমাণ টাকা জামাতের কাছ থেকে নিচ্ছে। এই জন্য বিএনপির এই সকল বিদ্রোহী প্রার্থী যারা ছিল, বিএনপি যদি ভালো চায়, তারা এই যে ইসহাক সরকার, এই যে একটা মুনাফিকের চরিত্র বের হয়ে আসলো না, তাকে বিএনপি বের করে দিছে দল থেকে। কেন বের করে দিছে? প্রথমেই তাকে আইডেন্টিফাই হয়েছে সে একটা সন্ত্রাসী। বিএনপি কোনো সন্ত্রাসকে জায়গা দেয় কি? বিএনপি যদি সন্ত্রাসকে জায়গা দেয়, তাহলে 1/11-এর কথা মনে করতে হবে। খুব ছোট ছিলাম, আমি দেখছি বগুড়াতে বিএনপি এক নেতাকে সেনাবাহিনীর 2 অফিসার মিলে এরকম করে ধরে চ্যাংডোলা করে ট্রাকের উপর ঢিল মারে দিছে। মানে তারা তাদের মধ্যে সন্ত্রাস থাকলে এইরকম আচরণ করে, কোনো মায়া মহব্বত করে না। এখানে কয়জন কমিশনার মারা গেছিল ওই ক্লিন হার্ট অপারেশনে? যারা বিএনপিতে এখন সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, তারা যেন মনে রাখে, একবারে কলিজা ছিঁড়ে খাইবে তারেক রহমান, প্রধানমন্ত্রী কলিজা ছিঁড়ে খাবে। আমি আমার সামনেই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে, বড় নেতাকে ফোন দিতে আমি দেখেছি, বলতেছে যে সরাসরি যে আপনার বাড়ির সামনে যদি পুলিশ যায় আমাকে কিন্তু দোষ দিয়েন না, এইভাবে হুমকি দিচ্ছে। অর্থাৎ তারা আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু এনসিপি জামাতারা কী করতেছে? বিএনপির সেই পরিত্যক্ত বহিষ্কৃত চাঁদাবাজ বা সন্ত্রাসী যারা, এদেরকে নিয়ে যায় তারা পুনর্বাসন করতেছে। এবং তাদের বয়ানটা অনেক সুন্দর, যে ওদের হেদায়েতের জন্য ওরা নিচ্ছে। কত বড় শয়তান, চিন্তা করতে পারেন? ওটা একটা সন্ত্রাসীকে বিএনপি বহিষ্কার করছে, হে জামাতে যোগ দিলে নাকি তার হেদায়েত হবে। হ্যাঁ, ইসহাক সরকার যার এখন জেলে থাকার কথা, এনসিপিতে গেছে, তার নাকি হেদায়েত হয়ে গেছে। এবং সে এখন বলতেছে
এনসিপির মঞ্চে দাঁড়ায় বক্তব্য দিচ্ছে যে এই যে রামিসা ধর্ষণ হত্যাকাণ্ড সেখানে বিএনপির নাম আছে, এবং সেটা কি, সেখানে গুজব ছড়াচ্ছে যে আমিনুল ভাইয়ের সাথে ওই ধর্ষকের ছবি পাওয়া গেছে। বাস্তবতা কি, আমরা কালকে এটা কিন্তু প্রমাণ করে দিয়েছি। বাস্তবতা হলো আমিনুল ভাইয়ের ছবি ওই ওয়ার্ডের আর একজন বিএনপি নেতার পোস্টার ছিল, সেই পোস্টারটা সরিয়ে ওইখানে তারা এই ছবিটা বসায় দিয়েছে। নিচে ওই একই টিচার চাই, অ্যারো চিহ্ন, ডান পাশে ঝুলন্ত ব্যানার সব কিছু রেখে শুধু ছবিটা বদলাই দিচ্ছে। এই মুনাফিকিটা জামাত সব সময় করে, এবং এই জন্যই জামাতকে আমরা মুনাফিকের দল বলি। এদের মুখে ঠিক নাই, অন্তরে ঠিক নাই, এবং এরা যে বলে না যে আপনার হলো 1971 সালের জামাত আর এখনকার জামাত আলাদা। হ্যাঁ, 1971 সালের জামাত ছিল হলো হিম্মতওয়ালা, তারা গুপ্ত ছিল না। 1971 সালের জামাত গুপ্ত ছিল না, এবং এখনকার জামাত গুপ্ত। 1971 সালের জামাত হিম্মত নিয়ে বলছিল যে যেখানেই মুক্তি বাহিনী সেখানেই আল বদর, ঠিক আছে। কিন্তু এই যুগে জামাত কি বলে যে যাহাই আওয়ামী লীগ তাহাই জামাত। এবং যদি সত্যিকার অর্থে বাংলাদেশে আওয়ামী লীগ নিধন শুরু হয়ে যায় তাহলে কিন্তু জামাত টেনশনে পড়ে যাবে, কারণ আওয়ামী লীগের অর্ধেকের বেশি পাবেন যারা গুপ্ত জামাত। তখন আওয়ামী লীগকে যদি গণহারে গ্রেপ্তার শুরু করা যায়, জামাত কিন্তু তখন মিছিল শুরু করে দেবে মগবাজারে যে আওয়ামী লীগের গ্রেপ্তার আমরা চাই না, কারণ বেশিরভাগ আওয়ামী লীগ গ্রেপ্তার হলে জামাতের সবগুলো তো জেলে চলে যাবে। আওয়ামী লীগের প্রসঙ্গ আবার আপনি নিয়ে আসলেন, আমি রাশেদ খানের কাছে আসতে চাই। আওয়ামী লীগের ব্যাপারে আবারও কথা হচ্ছে যে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের সাবেক দুজন উপদেষ্টা বলছেন, একজন বলছেন যে আওয়ামী লীগ ছিলই, আর একজন বলছেন যে আওয়ামী লীগ ব্যাক করেছে। কেন এই ধরনের কথা? আওয়ামী লীগ কেন আবার ফিরে আসছে? কোন জায়গা থেকে ফিরে আসছে আপনার কাছে কি এনসিপির মনে হাত হচ্ছে? ধরে আওয়ামী লীগ মূলত ফিরে আসছে, এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি প্রকাশ্যে বলেছেন ছাত্রলীগের যারা ছিল, যারা অপরাধ করে নাই, তারা চাইলে আমাদের সাথে আসতে পারে। আপনি কিভাবে বুঝলেন যে কে অপরাধী আর কে অপরাধী না? বিচার শেষে আওয়ামী লীগের কে কোথায় যাবে সেই ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে, আপনিও নিতে পারেন। বিচার শেষ হওয়ার আগে আপনি যদি এই আহ্বান করেন তাহলে তো আপনি আওয়ামী লীগের পুনর্বাসন করছেন, আবার অন্যকে বলছেন, বিএনপিকে বলছেন, এটা তো হইতে পারে না। আর জামাত ইসলাম তারেক ভাই যে কথা বললেন, তারেক ভাই হাসেন কেন? আচ্ছা আচ্ছা, তারেক ভাই যে কথা বললেন, দেখেন এই যে ডাকসুর ভিপি জিএস, তারাই তো ছাত্রলীগের নেতা ছিল। ডাকসু প্যানেলের মধ্যে অসংখ্য ছাত্রলীগের নেতা। আমি দেখলাম যে আব্দুল কাদের তিনি একটি স্ক্রিনশট শেয়ার করলেন। সাদিক কেম তাকে বলেছে যে ও আসলে প্রকৃতপক্ষে ছাত্রলীগ করতো না, ওকে যাতে মামলায় না ফাঁসানো হয়। তার মানে কি, সাদিক কেম ছাত্রলীগ ছিল এবং অন্য ছাত্রলীগ যাতে তাকে না ফাঁসানো হয়, মানে তার নামে মামলাটা না হয়, এই জন্য তিনি সুপারিশ করেন। আচ্ছা, আমি একটা জিনিস যোগ করি, হাদিকে কোন ছাত্রলীগ মারছে, জামাতের ছাত্রলীগ নাকি আওয়ামী লীগের ছাত্রলীগ? না, সেটা তো আর আমার জানার কথা না। না, না, আমি বলছি এটা তো দুশ্চিন্তার বিষয়। সেটা কি তারেক রহমানের কাছে কি এই প্রশ্নের উত্তর আছে? কারণ আমি আসলে বলতেছি, কারা আসলে তাকে হ্যাঁ, মারা কোন হত্যা ছাত্রলীগ মারছে, কারণ আমরা শুনতেছি যে জামাত নেতার ছেলে তাকে পরিচয় করায় দিয়েছে হাদির সঙ্গে, তাহলে এটা কোন ছাত্র? এইগুলোর কোনো প্রমাণ আছে? এগুলো না না না, এটা তো নিউজ হয়েছে অনেকগুলা, কিন্তু প্রমাণ কই? এবং হাদির ভাই সে বলতেছে যে ইনকিলাব মঞ্চের জন্য মন খারাপ না করে, যদি হাদি হত্যায় মানে আমার যে লিখা সেই লিখায় যদি ইনকিলাব মঞ্চের কারো নাম আসে, এই কথাটার দ্বারা কি আমরা বুঝবো বলেন? জি, আওয়ামী লীগের বিষয়ে কথা হচ্ছিল যে আওয়ামী লীগ ব্যাক করেছে, আওয়ামী লীগ ছিলই, এই বিষয়গুলো কেন বলা হচ্ছে? না, আওয়ামী লীগ তো আসলে আছেই, আওয়ামী লীগ তো ভ্যানিশ হয়ে যায়নি। আওয়ামী লীগ একটি বড় দল, তাদের সাংগঠনিক কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ হয়েছে। হাসিনা যদি বাপের বেটি হয় বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করবে, আর হাসিনা রাজনীতি না করলে অন্যান্য আওয়ামী লীগ যারা অপরাধ করে নাই আমরা তাদেরকে রাজনীতির সুযোগ দিব, তবে বিচারের পরে। বিচারের আগে এনসিপির মতন আওয়ামী লীগকে আমরা কলে তুলতে চাই না। আরও যে ইসাক সরকারের কথা বললো না, আমরা মিডিয়াতে দেখলাম বিশাল গরম গরম খবর যে ইসাক সরকারের নেতৃত্বে 3000 বিএনপির নেতাকর্মী যুক্ত হচ্ছে। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপের পরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল একটি প্রোগ্রাম হয়েছে, সেখানে দেখলাম ইসাক সরকার বক্তব্য দিচ্ছে, একটা মিছিল করার মতন সক্ষমতা সেখানে হয়নি, লোক জড়ো হয়নি। এই জন্য বলছে যে রাস্তায় জ্যাম বাঁধবে, মানুষের ভোগান্তি হবে, এই জন্য আজকে আমরা মিছিল করলাম না। বুঝতেছেন, মানে মিছিল করার মতো লোক হয়নি সেখানে। আপনি সাংবাদিক হিসেবে খোঁজ নিতে পারেন, সেখানে 50-60 জনের বেশি লোক হয়নি। এই হচ্ছে এনসিপির অবস্থা। নাসিরউদ্দিন পাটোয়ারি সে বলল যে আমি ডাক দিলে ওই দিন 1 লাখ থেকে 50,000 মানুষ নাকি জড়ো হতো। তো কোথায় তার ঢাকা শহরে সেই 1 লাখ আর 50,000 মানুষ?
আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বে যে মিছিলটা হয়েছে এনসিপির কেন্দ্রীয় মিছিল, সাথে সাথে মানে ওই দিন কতজন মানুষ হয়েছে? 100 জন হবে? তাহলে 100 জন যাদের মিছিলে হয় না, তারা 1 লাখ মানুষের হুমকি দেয়, গণ অভ্যুত্থানের হুমকি দেয়, সকাল বিকাল তারা বলে গণ অভ্যুত্থান ঘটিয়ে দেবো। এনসিপির আরে, নেতৃত্বে এই শোনেন। বাংলাদেশে আর কোনো গণ অভ্যুত্থান সংগঠিত হবে না। ভাই, এনসিপির শক্তি ভারতের তেলাপোকা পার্টির চেয়েও দুর্বল। ওই যে ককরোচ জনতা পার্টি আছে না, আচ্ছা, তার শোনেন। চেয়েও দুর্বল, ঠিক আছে? না, এনসিপি তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল। হ্যাঁ, এবং সত্যি কথা- ডক্টর মোহাম্মদ ইউনূস এই এই যে এই তারেক যে ভাই, একটু শেষ এই যে জুলাই শিশু যেগুলো নামে আছে, ঠিক আছে, জুলাই যোদ্ধা নামে এনসিপি যারা আছে, এদেরকে অফুরান্ত টাকা দিয়ে গেছে ডক্টর ইউনূস, বুঝছেন? আচ্ছা। এই টাকাগুলো দিয়ে এখন ওই যে লোক ভাড়া করে প্রোগ্রাম করছে, এখানে ওখানে হইচই করতেছে, টাকাগুলো ছিটাচ্ছে। তো টাকা, এটা এটা অনেক টাকা দিয়ে এগুলো গেছে। কি শুধু টকশোর কথা বলার জন্য টকশোর বলা, কথা কিন্তু কেন? এই কথার প্রমাণ কেন? কোথায়, বা এই যে এগুলোর মীর যদি শাহ আপনি আলম সত্যি ভাই হয় তাহলে information এগুলোর দিল না কোনো পদক্ষেপ গতকালকে? কোথায় আসলে? গতকালকে ওই একই মন্ত্রণালয় মীর শাহ আলম ভাই না, আমরা information দিল না? টকশোতে এগুলো শুনছি, কিন্তু এগুলোর বাস্তবতা কোথায়? না না, এর তো ইনফরমেশন দিলই তো। এখন শুধু কি এগুলো দেখেন, এই ছেলেপেলেগুলো এত সীমাহীন দুর্নীতি করেছে, কোন জায়গায় নাম আসেনি? ওয়াসার নিয়োগে নাম আসছে না? ওয়াসার যে ব্যক্তিকে আসিফ মাহমুদ কিন্তু এই নিয়োগ বিষয়গুলোর কি দিয়েছিল, কোনো সুরাহা হয়েছে, কোনো বিচার কোনো হয়েছে? না না, এখানে তো বিএনপির দুর্বলতা, বিএনপি এদেরকে কোনো বিচারের আওতায় আনতেছে না। এবং আজকে আজকে যে হাম বিষয়ে যে সংকট, হ্যাঁ, এটাকে গাফিলতি করতেছে। কি বলতেছে বিএনপি? বলতেছে যে হত্যা করার উদ্দেশ্যে, শিশু হত্যার উদ্দেশ্যে, আপনারা যে অভিযোগগুলো একটু বলি, তুলছেন সব হ্যাঁ, কোর্টের থেকে কিন্তু খারিজ না, না, হয়ে গেছে, যে একটু ওই বলি, গত একটু বলি, শিশু হত্যার উদ্দেশ্যে ডক্টর ইউনূস টিকা বিষয়ে বা নূরজাহান টিকার বিষয়ে গাফিলতি করেনি, হত্যার উদ্দেশ্যে। দেখেন, ভাষাটা বিএনপির পক্ষ থেকে এই ধরনের ভাষা প্রয়োগ খুবই দুঃখজনক। আজকে যে এই ভাষা প্রয়োগ করলো, এই নাসিরউদ্দিন পাটোয়ারির যখন চুল পাকবে তখন তারেক রহমান থাকবে না হয়তোবা। যখন আমাদের রাজনীতি শুরু হবে তখন হয়তোবা মানে জাইমার রহমান রাজনীতি করবে, তখন কিন্তু এই পাটোয়ারি এদের যখন চুল পাকবে, মাথা ঝাঁকায় ঝাঁকায় বলবে 2026 সালে তোমার বাবা যখন এখানে রাজনীতি করছে তখন কিন্তু এতগুলো শিশু মারা গেছিল। তখন উনি জবাব দিবে কি? আচ্ছা, আমি একটু শেষ করি বলেন। আমার বক্তব্য। আজকে যে ছাড় দিচ্ছে এই হামের বিষয়ে, গাফিলতির বিষয়ে, বলতেছে যে আগে হাম মোকাবেলা করি, তারপরে তদন্ত করব, বিচার করব। এটা কোনো কথা হতে পারে? এমনি আমরা এই আপনাদের যে ধরনের কথা অভিযোগগুলো অন্তর্বর্তী শুনতে চাই সরকারের না। বিরুদ্ধে, সেই না, বিষয়ে তাহলে যদি হাইকোর্টে অভিযোগ 18 যদি মাস একবারে মিথ্যাই হয়, তাহলে নূরজাহান স্বাস্থ্য উপদেষ্টা, তার কাছে যখন সাংবাদিকরা গিয়ে জিজ্ঞাসা করলো, সে দরজা লাগাই দিল কেন? সেখানে উত্তেজনা সৃষ্টি করলো। কিন্তু যেখানে সেখানে বিচারের কথা, গালিগালাজ সে বিচার করলো। তো খারিজ হয়ে গেছে, মানে বিচার রিট তো খারিজ হয়ে গেছে। এটা রাষ্ট্রের ইচ্ছা। এখানে তো দুঃখ প্রকাশ করতেছি যে এটা কি হচ্ছে। আচ্ছা, এই বিষয়ে আমি একটু কেন বিশ্লেষণ করি, গাফিলতি তারেক ভাই, করছে? আপনি- এই বিষয়ে কেন ঢিল দিচ্ছে? আমরা তো বিচার চাই। একটা সরকার চলে গেছে, পরে সরকার আসবে, আগে সরকারের ভুল ভ্রান্তি একটা একটা করে বিচারে আসবে। এই জন্যই তো জনগণ পরিবর্তন আনে, এই জন্য তো জনগণ ভোট দেয়, যে যে জনগণের নির্বাচিত সরকার আগে সরকারের ভুলগুলো ধরবে, দুর্নীতি চুরি চামারে যা বিচার হবে। সেই জায়গায় অনীহা এবং আগ্রহ কেন? এবং যেটা শুরু করেছে মীর শাহ আলম ভাই বলেছে, শুধু এইটা না, ওর সব দুর্নীতি প্রকাশ করে দিতে হবে। এবং এই দুর্নীতি যখন প্রকাশ পাবে, এই যে টোকাইগুলা যারা উপদেষ্টা হয়েছিল, রাস্তাঘাটে চলতে পারবে না, মানুষ কাপড় চুপড় খুলে নেবে, স্যান্ডেল পেটা করবে এদেরকে, আপনি বলে রাখতেছি। কিন্তু সেগুলো প্রকাশ পাচ্ছে না কেন? এটাই আমাদের জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসাটা আপনারা বলছেন, অভিযোগ করছেন, কিন্তু এটার কোনো বাস্তব আমরা কোনো কিছু এখন কেন পর্যন্ত ওয়াসারতে দেখিনি। লিস্ট বের হলো না আসিফ মাহমুদের পিএসটি যেগুলো নামে? ওইখানে নাহিদের নাম ছিল না? আরো কি পেলে আপনারা বলবেন? নাহিদ নিজে ফেসবুক পোস্ট করে বলছে যে সে ভুল করে একটা আওয়ামী লীগের একটা দোষরকে মামলা নিয়োগ হয়েছে, একটা দিয়েছে। বিচার হয়েছে কোনো ঘটনা, মানে করতেছে না কেন? সেটাই তো আমাদের আচ্ছা, ক্ষোভ। আমি একটু বলি। সেটাই তো আমাদের ক্ষোভ, কেন আমি করতেছে না? শেষ আচ্ছা, পর্যায়ে আমি একটু চলে শেষ করি, এসেছি। তারেক ভাই আপনি একটু স্যার দেখ, আমরা জানি না আসলে এগুলো কথার কথা। জি। দেখেন, বিএনপি সরকার বিপদের মধ্যে আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে। কারণ আওয়ামী লীগ যদি নির্বাচনের সুযোগ পেত, তাহলে জামাতে ইসলাম এতগুলো আসন পায় না। আওয়ামী লীগ অপরাধ করেছে, ঠিক আছে, তাদের নির্বাচন করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, সেটার পিছনে অনেক যৌক্তিকতা আছে। কিন্তু যদি সুযোগ পেত, তাহলে না, আমার মনে হয় হয়নি এটা। যে জামাত ইসলাম এতগুলো আসন জানি পেত না। না। সর্বোচ্চ আমাকে একটু 10 update থেকে দেন। 15টা আসন জামাত ইসলাম লিখেছে পেত। তো সেই জায়গায় আজকে দেখেন জামাত ইসলামের এই যে মানে আমি একটা আগডুম টকশোতে আছি, শেষ বাগডুম, করে ফোন দিচ্ছি। হ্যাঁ, মানে বড় বড় কথাবার্তা যে তারা বলতেছে, এই কথাবার্তা বলার সুযোগ হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে। আর এই জন্যই কিন্তু এনসিপি এবং জামাত ইসলাম আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করেছে। কিন্তু
তারা আবার আরেকটি খেলাও খেললো যাতে আওয়ামী লীগের ভোটটা পাওয়া যায়। দেখেন জাতীয় সংসদে যে সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিলটা উত্থাপিত হলো, জামাতের আমির আমতা আমতা করলো, মানে আওয়ামী লীগের প্রতি তাদের ভালোবাসা তারা দেখাইলো। এই যে আমরা বলি না যে জামাত ইসলাম আর প্রকৃত ইসলাম এক নয়, জামাতের ইসলাম মানে কি, জামাতের ইসলাম মানে হলো অশান্তি, আর প্রকৃত ইসলাম মানে শান্তি। এটাই তো তার প্রমাণ যে আপনি নিষিদ্ধের আন্দোলন করলেন আর আপনি পরবর্তীতে কি করলেন, আপনি আমতা আমতা করলেন কেন, কি কারণ? আওয়ামী লীগের প্রতি জামাতের প্রেমটা বেশি। যেটা তারেক ভাই বলল যে আওয়ামী লীগের জামাতের অনেকে মানে গুপ্ত হয়ে আওয়ামী লীগ করেছে, শিবিরের অনেকে গুপ্ত হয়ে শিবির করেছে, এই জন্য তারা মূলত আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসা দেখায়। আমি অনেক কথা শুনেছি, সেটি হলো নির্বাচনের আগে জামাত নেতারা যেটি করেছে যে আওয়ামী লীগের নেতাদের বাসায় যখন পুলিশ গিয়েছে ফোন দিয়ে বলেছে পুলিশ যাচ্ছে, পালাও, ভাগো, আমরা তোমাদের সাথে আছি, ভোটটা আমাদের দিও। জামাতের নেতাদের এই ধরনের চিন্তা চেতনা আমরা বিভিন্ন বক্তব্যে কিন্তু দেখেছি। জামাত নেতা তাহের ভাই তার আসনে কি বলল, তার আসনে বলল মুজিব ভাই এবার আপনার লোকগুলো যাতে আমারে ভোট দেয় সেই ব্যবস্থা করেন। আরেকটা বিষয় শেষ করি, আরেকটা বিষয় শেষ করি। দেখেন গতকাল জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি একটি বক্তব্য দিয়েছেন, বিএনপির প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তাই দেশে রোগ বালাই ও সংকট বাড়ছে। ধর্ম ব্যবসায়ী না হইলে এই কথা বলা যায়? বলেন। আমার কাছে মনে হয়েছে এই বক্তব্য শোনার পরে যে ঠিক জামাতের সেক্রেটারি জেনারেল মানে নাসিরউদ্দিন পাটোয়ারির মানে যোগ্য বড় ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভাষায় যেভাবে কথা বলছে আজকে জামাতের সেক্রেটারি জেনারেল একই ভাষায় কথা বলেছে। এই জন্য আমরা বলি যে ৭১-এর জামাত থেকেও বর্তমান জামাত আরও বেশি ভয়ঙ্কর। জামাত ইসলাম কেন গুম খুন নিয়ে কথা বলে না, আওয়ামী লীগের বিচার চায় না, শিবিরের অসংখ্য নেতৃবৃন্দকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, সেই বিচারগুলো এখন কেন চায় না? তারা এখন বিএনপির বিরুদ্ধে লেগেছে, তারা এখন বিএনপি সরকারের পতন ঘটাইতে চায়। তারা বলছে আমরা চাইলে ১৬ দিনে বিএনপির পতন ঘটাইতে পারি, অথচ ১৬ বছরেও ওই মগবাজারের তালা খোলার জন্য একজন বিপ্লবীকে সেখানে আমরা যেতে দেখি নাই। আজকে যখন মানে মানে আওয়ামী লীগের পতন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তীতে বিএনপি সরকার, এখন তারা বিশাল বিশাল বিপ্লবী হয়েছে। শোনেন, এই বাংলাদেশে কখনোই জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন সফল হয়নি। যে কথা নাহিদ ইসলাম নিজেই বলে গেছে যে বাংলাদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, ঠিক একই কথা আমার। এই বাংলাদেশে জামাত এবং এনসিপির নেতৃত্বে কোনো আন্দোলন আর সফল হবে না। হ্যাঁ, এনসিপি গঠিত হওয়ার আগে এনসিপি যারা সাধারণ ছাত্র ছিল, যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় ছিল, তারা ভালো ভূমিকা গণ অভ্যুত্থানে রেখেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরবর্তীতে তারা কিন্তু বিতর্কিত হয়েছে। কেউ থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে এনেছে, কেউ দুর্নীতি করেছে, কারণ মন্ত্রণালয় এপিএস এর বিরুদ্ধে আপনার তদন্ত করছে, সামনে হয়তো উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত হবে। এখন আমার ভাই বললেন যে কেন আসলে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত হচ্ছে না, সেই প্রশ্ন আমারও। আমার দাবি হলো আওয়ামী লীগ সরকারের ১৬ বছর এবং অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের তদন্ত করতে হবে, তাহলেই বোঝা যাবে কে আসলে দেশপ্রেমিক আর কে জুলাই চেতনা বিক্রি করার নামে চাঁদাবাজি লুটপাট করেছে। আমার কাছে যে তথ্যগুলো ছিল, আমি কিন্তু অসংখ্য সময় কিন্তু এই তথ্যগুলো আমি তুলে ধরেছি। এই যে গতকাল দেখেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারা বলল যে আসিফ মাহমুদের কথা বলে শেষ করি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুর্নীতির বিষয়ে কথা বলা হলো। শোনেন, একটা প্রমাণ দিই, সেটি হলো এই যে হাসনাত আবদুল্লাহর এলাকায় আপনার কয়েকশো কোটি টাকার যে প্রজেক্টের কাজ গেল, আসিফ মাহমুদের এলাকায় কাজ গেল আর অন্যান্য এলাকায় কাজ গেল না, এর থেকে বড় দুর্নীতি আর কি হইতে পারে? এর থেকে বড় বৈষম্য কি হইতে পারে? নাহিদ, আসিফ, হাসনাতটা তার এলাকায় কোটি কোটি টাকার কাজ নিয়ে গিয়েছে এবং এই কাজের বিনিময়ে মানুষকে বলেছে এই যে তোমাদের জন্য শত শত হাজার হাজার কোটি টাকার কাজ এনেছি, রাস্তার কাজ, এই কাজ, সেই কাজ, তোমরা আমাদেরকে ভোট দাও। আর আমার এলাকায় আমি কি বলতে পেরেছি? তারেক রহমান কি বলতে পেরেছে? তারেক রহমান কি জেল খাটে নাই? তারেক রহমান কি ওই বিজিবির গাড়ির সামনে এইভাবে হাত মেলিয়ে বলে নাই যে চালাও গুলি? আজকে তারেক রহমান হয়ে গেছে জুলাই গাদ্দার, আমি হয়ে গেছি জুলাই মানে বিরোধী শক্তি, আর তোমরা হয়েছে জুলাইয়ের পক্ষের শক্তি। শোনেন, যারা আজকে জুলাইয়ের পক্ষের শক্তি দাবি করছে না, তদন্ত করেন। এনসিপির আমি বলবো, আমি চ্যালেঞ্জ করে বলছি, এনসিপির শীর্ষ ১ ডজন নেতা দুর্নীতির সাথে জড়িত। আমাদের ভাই শহীদ উসমান হাদি এনসিপির ৩টা অপরাধ চিহ্নিত করেছিল, এর মধ্যে ২ নম্বর অপরাধ ছিল এনসিপি দুর্নীতির সাথে জড়িয়েছে। এনসিপি জুলাই ঐক্য আজকে বিনষ্ট করেছে। এনসিপি ৭১-এ যেমনি ভাবে ৭১-কে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। সুতরাং আজকে এনসিপির যে শীর্ষ ১ ডজন নেতা দুর্নীতির সাথে জড়িত, এদের বিচার বাংলাদেশে করতেই হবে। আমার প্রোডাকশন বারবার বলছে শেষ করতে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আজ এখানে শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।